আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি কবিতা যার নাম হলো দি গালফ। দি গালফ, রিটেন বাই ডেরেক ওয়ালকট। ডেরেক ওয়ালকট একজন ক্যারিবিয়ান পোয়েট। তাহলে বন্ধুরা, শুরু করছি আমাদের আজকের কবিতা দ্য গালফ, অর্থাৎ উপত্যকা অঞ্চল, অর্থাৎ কিনা এ পোর্শন অফ এন ওশন, একটা সাগর বা মহাসাগরের একটা অঞ্চল, তাই হলো গালফ। ডেরেক ওয়ালকট জন্মগ্রহণ করেছিলেন আইল্যান্ড অফ সেন্ট লুসিয়া। এটা কোথায়? কান্ট্রি ইন দ্য ক্যারিবিয়ান আইল্যান্ড। এই অঞ্চলটা ফর্মার ব্রিটিশ কলোনি ছিল ইন দ্য ওয়েস্ট ইন্ডিজ। ডেরেক ওয়ালকট তিনি একজন কবি ছিলেন, সাথে সাথে তিনি একজন প্লেরাইট, নাট্যকার ছিলেন। তিনি নোবেল প্রাইজে পুরস্কৃত হয়েছিলেন 1992-তে। এই ডেরেক ওয়ালকট তিনি তার যে রাইটিংসের সময়কাল দুটো ভাগে ভাগ করেছিলেন। একটা ভাগ ছিল বোস্টন, নিউ ইয়র্ক, আর আরেকটি ভাগ ছিল সেন্ট লুসিয়া, অর্থাৎ ইন দ্য ক্যারিবিয়ান আইল্যান্ড। ডেরেক ওয়ালকটের যে অ্যাচিভমেন্ট তার রাইটিংসের ক্ষেত্রে, তার বিশেষ লেখা ওমেরেস, যেটা 1990-তে লেখা হয়েছিল, একটি অ্যাপিক পোয়েম, যেটা লেখা হয়েছিল ট্রোজান ওয়ারের বিষয়ে। তবে রূপকভাবে এখানে ছিল ক্যারিবিয়ান ফিশারম্যানস ফাইট। ক্যারিবিয়ান ফিশারম্যানের জীবনের সংঘর্ষ ইত্যাদি নিয়ে এই এপিক পোয়েমটি লেখা হয়েছিল। আদলটা ছিল ট্রোজান ওয়ার, কিন্তু মূলত এখানে ক্যারিবিয়ান ফিশারম্যান বা ক্যারিবিয়ানদের মানুষের জীবনযাত্রা, তাদের কালচার, তাদের সংঘর্ষ, এইসব নিয়ে লেখা ছিল। যাই হোক, ডেরেক ওয়ালকটের যে লেখা, প্রায় অধিকাংশ লেখাই আইল্যান্ড ইনফ্লুয়েন্সেসের দ্বারা প্রভাবিত ছিল। এই উপত্যকা, দ্বীপ, গালফ, সেই সব বিষয় নিয়ে, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের যে কালচার, সেসব নিয়ে তিনি লিখতেন। যাই হোক, ডেরেক ওয়ালকট পরবর্তী জীবনে কি হয়ে যান? এ মেম্বার অফ আমেরিকান একাডেমি অ্যান্ড ইনস্টিটিউটস অফ আর্টস অ্যান্ড লেটার্স। তার মেম্বার হন ডেরেক ওয়ালকট। মারা যান 2017 তিনি মারা যান। যাই হোক, আমাদের যে কবিতাটি দ্য গালফ, উপত্যকা, এখানে আমাদের কবি তার পার্সোনাল আইসোলেশন, তার ব্যক্তিগত নিসঙ্গতা তার প্রকাশ করেছেন, সাথে সাথে হিজ অ্যাটাচমেন্ট উইথ ইউরোপিয়ান কালচার। তিনি ইউরোপিয়ান কালচারের সঙ্গে জড়িয়েছিলেন এবং দ্য ব্ল্যাক কালচার অফ হিজ নেটিভ ক্যারিবিয়ান। তাহলে
তার পার্সোনাল, তার ব্যক্তিগত যে আইসোলেশন, তার কথাও বলা হয়েছে এই কবিতায়। তার একটা অ্যাটাচমেন্ট ছিল ইউরোপিয়ান কালচারের প্রতি, সেটারও একটা ইঙ্গিত রয়েছে। এবং সাথে সাথে ব্ল্যাক কালচার, কৃষ্ণাঙ্গদের যে সংস্কৃতি, তার যে নেটিভ ক্যারিবিয়ান অঞ্চলে, সেই বিষয়টাও এই কবিতার মধ্যে রয়েছে। তিনি যথেষ্ট পরিচিত ছিলেন এই যে হোয়াইট ম্যান কালচার, শ্বেতাঙ্গদের যে কালচার, সেই বিষয়ে। তাছাড়া হি ফ্রিকোয়েন্টলি ভিজিটেড, তিনি প্রায়ই যেতেন কোথায়? দ্য শোর অর দ্য গালফ, অর্থাৎ এই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও তিনি ঘুরতেন। হোয়াইট ম্যান, শ্বেতাঙ্গদের কালচার বিষয়ে তিনি জড়িয়ে থাকতেন। আবার তিনি প্রায় সেখান থেকে তার যে নেটিভ ক্যারিবিয়ান গালফ, সেখানে তিনি যেতেন, প্রায়ই যেতেন। এই কবিতার মধ্যে একটা প্যাশন রয়েছে, একটা ডিজায়ার রয়েছে ক্যারিবিয়ান কালচার, ক্যারিবিয়ান গালফ কালচারের প্রতি। এখানে কবি যেন বুঝাতে চেয়েছেন, হি এক্সাইলড দেয়ার লাইক দ্য আদার পিপল। কবি নিজে এবং সেখানকার লোকজন এই দ্বীপের মধ্যে, ক্যারিবিয়ান অঞ্চলে, এই গালফ অঞ্চলে, তারা যেন বন্দি দশায় ছিল, অর্থাৎ বাইরের জগতের সাথে এখানকার ক্যারিবিয়ান অঞ্চলের সাধারণ মানুষের যোগাযোগ তেমন ছিল না। আর স্বাভাবিকভাবে এই অঞ্চলটা ব্রিটিশ কলোনি তৈরি হয়েছিল, তাই ব্রিটিশদের কালচার আর ক্যারিবিয়ান কালচার এর সাথে বিভিন্নভাবেই একটা বৈপরীত্য, আবার কখনো কখনো মিশে যাওয়া, এইসব চলতেই থাকতো। যাই হোক, আমাদের কবি স্বাভাবিকভাবেই এই গালফ অঞ্চলের বিউটিফুল সিনারি তার তো পছন্দ ছিলই, যেহেতু তার নেটিভ অঞ্চল এটা। আর জিওগ্রাফিক্যাল যে সিনারি, সেটা তো তিনি ভালোবাসতেনই। তাছাড়া এখানকার কালচার অব দ্য গালফ, তার প্রতি সম্পূর্ণভাবে তিনি জড়িয়েছিলেন। এবং দ্য পিপল অব দ্য গালফ, ওখানকার মানুষ, তাদের কালচার, তাদের নিয়েই তিনি জড়িয়েছিলেন। যাই হোক, তার একটা হৃদয়ের একটা আকর্ষণ ছিল এই ক্যারিবিয়ান অঞ্চলের প্রকৃতি, তখন সেখানকার মানুষ, সেখানকার কালচার ইত্যাদির সাথে, অর্থাৎ কৃষ্ণাঙ্গ কালচারের সঙ্গে তিনি জড়িয়েছিলেন। এই কবিতার মধ্যে, গালফের মধ্যে, আমরা দেখব যে এখানে কবি যে কথাটা বেশি বলতে চেয়েছেন, বলা হলো প্রথম আইসোলেশন, একটা নিসঙ্গতা, অর্থাৎ সেপারেশন। যেন এই ক্যারিবিয়ান অঞ্চলের মানুষ, তারা এই পৃথিবী থেকে আলাদা, তাহলে তাদের সেপারেশন, তাদের আইসোলেশন, তাদের কালচারাল আইডেন্টিটি, এইসব নিয়ে আলোচনা রয়েছে, ইঙ্গিত রয়েছে। অর্থাৎ পোস্ট কলোনিয়াল এফেক্টস যেটা হয়েছিল এই ক্যারিবিয়ান অঞ্চলে, সেই বিষয়টার কথাও বলা হয়েছে এই কবিতায়। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল ডিস্টেন্সেস তৈরি হয়েছিল, কার সাথে? এই ক্যারিবিয়ান অঞ্চলের সাথে, সামগ্রিক বিশ্বের সাথে। অর্থাৎ এই কবিতাটা বোঝাতে চাচ্ছে যে ক্যারিবিয়ান কালচারাল হিস্ট্রি, সেই বিষয়টা দেখানো হয়েছে। যাই হোক, কবিতার সেটিং যেটা রাখা হয়েছে, স্বাভাবিকভাবেই ইট ইজ ইন দ্য ক্যারিবিয়ান রিজিয়ন
উইথ ডাইভার্স কালচার্স। এখানে যে বিচিত্র কালচার রয়েছে ক্যারিবিয়ান অঞ্চলে, গালফ অঞ্চলে বা গালফ অঞ্চলের মানুষের কৃষ্ণাঙ্গ কালচার, সে কথাটা এখানে ইঙ্গিত রয়েছে। তাছাড়া হোয়াইটম্যানসদের যে কালচার, শ্বেতাঙ্গদের যে কালচার, আর এই ব্ল্যাকম্যানদের যে কালচার এই গালফ অঞ্চলে, এটা দেয়ার ইজ এ মিক্সড কালচার, একটা মিক্সচার হয়ে গেছে, এমনও কিছু বলা রয়েছে। যাই হোক, এখানে বলা হয়েছে সেপারেশন অ্যান্ড আইসোলেশনের কথা বলাই হলো, যে এই দ্বীপ, এই গালফ অঞ্চলটা এটা একদম যেন পৃথিবীর থেকে একটু আলাদা জায়গায় রয়েছে। আর এই গালফ কথাটাই রিপ্রেজেন্টস করে, বোঝায় ফিজিক্যাল, ইমোশনাল অ্যান্ড কালচারাল ডিস্টেন্সেস। স্বাভাবিক। তবে ইট ইজ নট অনলি জিওগ্রাফিক্যাল ওয়ান। এই যে গালফ অঞ্চলটা, এটা শুধু জিওগ্রাফিক্যাল বিষয় বর্ণনা করা হয়েছে তাই নয় যে পৃথিবী থেকে আলাদা, বাট অলসো ডিপার ফিলিংস অফ আইসোলেশন। এখানে যে একটা নিসঙ্গতা রয়েছে, বহির্জগতের সাথে সম্পর্কটা কম, কানেকশন কম, সে কথাটাও বলা হয়েছে। অর্থাৎ গালফ রিপ্রেজেন্টস কমপ্লেক্স অ্যান্ড পেইনফুল হিস্ট্রি অফ ক্যারিবিয়ান পিপল। এই গালফের মধ্যে আমরা একটা জটিল, যন্ত্রণাদায়ক ইতিহাস ক্যারিবিয়ান মানুষের, সেটাও তার ইঙ্গিত রয়েছে। এখানে ইমেজারি ব্যবহার করা হয়েছে, সিম্বল ব্যবহার করা হয়েছে। আর এই কবিতার মধ্যে একটা সেন্স অফ মেলাঙ্কলি, একটা করুণ বিষাদের বিষয় রয়েছে। ইন দ্য ম্যাটার অফ কালেকটিভ আইডেন্টিটি, সামগ্রিক পরিচয়ের ক্ষেত্রে একটা মেলাঙ্কলি রয়েছে, বিষাদের সুর রয়েছে, অর্থাৎ কবির কণ্ঠে এটা অনুভব করা যায়। এই কবিতা, এর মধ্যে বলা হয়েছে দ্য পোয়েম ইজ ফুল অফ অ্যাবস্ট্রাক্ট ইমেজেস। এখানে যে ইমেজগুলো ব্যবহার করা হচ্ছে বিমূর্ত, অ্যাবস্ট্রাক্ট, একটু কঠিন বিষয়, অ্যান্ড কমপ্লেক্স মেটাফোর্স। কমপ্লেক্স মেটাফোর্স ব্যবহার করা হয়েছে, আর অ্যাবস্ট্রাক্ট ইমেজেস ব্যবহার করা হয়েছে এই কবিতায়। কথায় কথায় আমরা পেয়ে যাব। এই কবিতাটি, অর্থাৎ দ্য পোয়েম ইজ ডিভাইডেড ইন্টু 4 পার্টস, 4টা ভাগে ভাগ করা আছে। ইচ পার্ট গ্রোজ শর্টার, প্রথম থেকে দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, শর্ট হয়ে এসছে, ছোট। কবি এখানে ব্যবহার করেছেন 3 লাইন স্ট্যান্জাস, আর দেয়ার ইজ ফ্রি ভার্স ব্যবহার করা হয়েছে, নট ইউজ রাইম স্কিম। এখানে ফ্রি ভার্স ব্যবহার করা হয়েছে। ভালো কথা। এই কবিতা এখানে, অর্থাৎ দ্য পোয়েম সেন্টার্স অ্যারাউন্ড অ্যান এরোপ্লেন ফ্লাইট। এখানে একটা এরোপ্লেনের কথা বলা হয়েছে, অর্থাৎ কবি কি করছেন, এরোপ্লেনে করে ওই ক্যারিবিয়ান অঞ্চলে যাচ্ছেন। দ্য পোয়েট অর স্পিকার তখন একটু নার্ভাস হয়েছেন, তিনি এরোপ্লেনে করে যাচ্ছেন। হি ইউজেস ইমেজারি, তিনি কল্পনার যে বিষয়গুলো এক্সপ্রেস ইস নার্ভাসনেস, তিনি যে নার্ভাস হয়েছিলেন সেই বিষয়টা প্রকাশিত রয়েছে। ইন দ্য ফার্স্ট সেকশন অফ দ্য পোয়েম আমরা দেখব কবি এখানে কি বলছেন, ড্রিঙ্কিং, তার ড্রিঙ্কের কথা বলছেন, ড্রিঙ্কিং বোথ লিকার অ্যান্ড কফি ব্যবহার করেছেন তিনি। অর্থাৎ
হি ইজ সিটেড ইন দ্য এরোপ্লেন, এরোপ্লেনে বসেছেন, রেডি টু টেক অফ, অর্থাৎ এরোপ্লেনটা এবার ছুটবে, এরকম একটা বিষয় উড্ডীয়মান হবে। এখানে একটা কথা রয়েছে এয়ারপোর্ট কফি। যেহেতু এয়ারপোর্ট কফির কথা বলা হয়েছে, এই এয়ারপোর্ট কফি ইন্ডিকেটস কি নির্দেশ করছে? দ্য স্পিকার ইজ এট এন এয়ারপোর্ট। তিনি এয়ারপোর্টে রয়েছেন, তিনি লিকার এন্ড কফি নিচ্ছেন এবং তিনি এরোপ্লেনে করে ক্যারিবিয়ান অঞ্চলে যাবেন, ওই গালফে যাবেন। তখন তিনি কি অনুভব করেছেন? হি ফিলস লাইক সোল ডিটাচিং। ইউজ করেছেন তিনি শব্দ সোল ডিটাচিং, অর্থাৎ এরোপ্লেনে যাবেন, তার আত্মাটা যেন ডিটাচিং, একটু আলাদা হয়ে যাচ্ছে, একটা অনুভব। আর তিনি বলেছেন ক্রিয়েটেড থিংস as the aeroplane flies into the air। আকাশে যখন উড়বে, এরোপ্লেন যাবে, সেই ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন র্যাট নার্ভস। র্যাট নার্ভ সাজেস্ট করেছে হি ইজ অ্যাংশাস, উদ্বিগ্ন, রেস্টলেস, একটু প্রাণচঞ্চল, মন চঞ্চল হয়েছেন। তাহলে মূলত আমরা বুঝতে পারছি তিনি ক্যারিবিয়ান অঞ্চলে এরোপ্লেনে করে যাবেন। বেশ, দ্য স্পিকার এখানে বলছেন হিজ বডি উইথ দ্য বডি অফ দ্য এরোপ্লেন, নিজের বডির সাথে এরোপ্লেনের একটা বর্ণনা করেছেন। অর্থাৎ বলছিলাম যে এখানে ইমেজগুলো একটু অন্যরকম। কেন? তার বডিটা পুড়ে যাচ্ছে, কিভাবে, কেমন ভাবে? বডি অফ দ্য এরোপ্লেন, অর্থাৎ তার যে একটা আকর্ষণ গালফের প্রতি, ক্যারিবিয়ান অঞ্চলের প্রতি, সেখানকার মানুষ, সেখানকার কালচারের প্রতি, অর্থাৎ এরোপ্লেনটা যেমন ছুটছে ঠিক তার মনটাও যেন অত তাড়াতাড়ি সেদিকেই ছুটছে। নেক্সট ইউজ করা হচ্ছে স্মোকি, রেজিনাস, বার্বন। অর্থাৎ এখানে তিনি বলতে চাইছেন যে কবির মধ্যে, মনের মধ্যে এমন একটা ভাব এসছে যে টু দ্য ফুয়েল ইনসাইড দ্য এয়ারপ্লেন। স্বাভাবিক, এরোপ্লেনের মধ্যে তো ফুয়েল লাগবে, সেটা যেরকম টকবক করে উঠছে, তার প্রয়োজন। কবির বডিতেও যেন এরকম একটা কাজ করছে, উদ্দীপনার, ফিলিংসের কাজ করছে। অর্থাৎ নিজের বডিটাকেই এরোপ্লেনের সাথে তিনি তুলনা করেছেন, যান্ত্রিকের মতন। যাই হোক, কিন্তু তার ফিলিংসটা হলো সে তাড়াতাড়ি যাবে, এবং এমনটাই যে এরোপ্লেন যতটা তাড়াতাড়ি যাবে তার মন তার আগেই তত তাড়াতাড়ি চলে গেছে। কোথায়? ওই গালফ অঞ্চলে, ওই ক্যারিবিয়ান অঞ্চলে। সেকেন্ড সেকশনে আমরা দেখব কবিতাটার মধ্যে যে এখানে বলা হচ্ছে নাইট ফলের কথা, রাত্রির কথা। কিন্তু রাত্রি তখন হয়নি, রাতের মতো অন্ধকারের মতন এরকম মনে হচ্ছে। কবি এখানে ব্যবহার করেছেন এই রাতের অন্ধকার বলতে ইমেজেস অফ পেন, একটা যন্ত্রণার পরিকল্পনা চিন্তা করেছেন, কনফ্লিক্টস, একটা দ্বন্দ্বের চিন্তা করেছেন, একটা ডিভিশন, আলাদা একটা পার্ট এমন ভাবে কল্পনা করেছেন। বা স্লটারও এখানে বলেছেন, হত্যার বিষয়। অর্থাৎ কিনা ওই ব্রিটিশ কলোনি যেহেতু তৈরি হয়েছিল, তাহলে তাদের যে অত্যাচার, সে কথাটাও এখানে ইঙ্গিত রয়েছে। ফ্রাস্ট্রেটেড কলোনি বলা হয়েছে অঞ্চলটাকে, যেটা কলোনি তৈরি করেছে
এই ক্যারিবিয়ান অঞ্চল সেন্ট লুসিয়া, এই অঞ্চলটা ফ্রাস্ট্রেটেড একটা কলোনি। এখানকার জনগণ হতাশ থাকে। তো যাই হোক, এবং সেটা তিনি এরোপ্লেন থেকে দেখতে পাচ্ছেন যেন। স্পিকার লুকস আউট ওভার দ্য গালফ বিলো। চলছে তার এরোপ্লেন, সেখান থেকে তিনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ অন্ততপক্ষে মনের চোখে তিনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ ওখানকার সমস্যা, যন্ত্রণা, ওখানকার মানুষ, ওখানকার কালচার, ওখানকার মানুষ বা কালচারের সাথে ইংরেজদের যে কালচারের ডিফারেন্স বা তাদের সমস্যা তৈরি করা সবকিছু, এইসব তিনি অনুভব করতে পারছেন, নিচে যেন তা দেখতে পাচ্ছেন। যাই হোক, কবিতার থার্ড সেকশনটাই আমরা দেখব, থার্ড স্ট্যান্জাতে দেখব যে কবি এখানে কি বলছেন। দ্য সাউথ ফিল্ড লাইক হোম। তিনি আবার চিন্তা করছেন ওই এরোপ্লেনে বসেই এই যে সাউথটা অর্থাৎ ক্যারিবিয়ান অঞ্চলটা, এটা যেন তার বাড়ি, এটাই তার জায়গা। তিনি তখন স্বাভাবিকভাবে অন্য জগতের সাথে যে সম্পর্ক, সেটা থেকে তিনি দূরে এসে নিজের ক্যারিবিয়ান অঞ্চলের কথাটাই মনে পড়ছে। হি প্রোভাইডস এ সিরিজ অফ ইমেজ অফ ডার্কনেস। তখন আবার অন্ধকার মনে হচ্ছে। হ্যাঁ, তার সাথে তিনি তুলনা করছেন হুইজ হিন্টস অফ ভায়োলেন্স। অর্থাৎ এখানে বিভিন্ন রকম ভায়োলেন্স হয়, কাস্ট অ্যান্ড পিপল, তাদের সাথে প্রবলেম হয়। আবার একদিকে শ্বেতাঙ্গ আছে, একদিকে কৃষ্ণাঙ্গ, তাদের সাথে যুদ্ধ বিগ্রহ সংঘর্ষ লেগে আছে। অর্থাৎ এখানে তিনি এরোপ্লেনে বসে যে অন্ধকারটা দেখছেন, সেই অন্ধকারটা তিনি তার মনের দৃষ্টিতে দেখতে পাচ্ছেন হিন্টস অফ ভায়োলেন্স। যে যারা এখানে কলোনাইজার, তারা যে ভায়োলেন্স করে এই সাধারণ মানুষ, এই কালচারের প্রতি, সেই ইঙ্গিতটা এখানে রয়েছে। এখানে একটা বিষয় রয়েছে, কবি যেটা বলছেন যে কবিতার শেষ দিকটা, শেষ পার্টটা, এখানে একটা বাইবেলের কথা তিনি নিয়ে আসছেন। বাইবেলের কথা কি নিয়ে আসছেন? তিনি বাইবেলের মধ্যে যে রাইজিং রয়েছে, আবার ভায়োলেন্সের তো একটা দিক রয়েছে, একটা ইভিল সাইড রয়েছে। তো এখানে তিনি বলতে চেয়েছেন যে তার মনের মধ্যে এই ধরনের একটা আনরেস্ট, একটা ট্রাভেলসাম, একটা প্রবলেম ওই এরোপ্লেনে বসেই তারা অনুভূত হচ্ছে। সার্বিকভাবে সব কথা জেনে যে আমরা তো পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা, এরকম। সেই জন্য বাইবেলের যে একটা ক্যাওটিক সিচুয়েশন আছে, সেটা তিনি স্মরণ করেছেন কবিতার শেষের দিকে। অর্থাৎ এখানে ক্যারিবিয়ান কালচার, সেটা এই যে ওয়াইডার ওয়ার্ল্ড থেকে সম্পূর্ণ আলাদা, ডিটাচড, এবং সেখানে আবার ইংরেজরা কলোনি তৈরি করে ডিস্টারবেন্স হয়েছে, সেই সব কথাগুলো তার মনে আসছে। এবং তাই তিনি বলছেন অ্যাডজাস্টেড সোল। কবিতার মধ্যে বলেছেন তিনি অ্যাডজাস্টেড সোল, তার আত্মা, তার মন, এটা যেন টায়ার্ডনেস, ক্লান্ত হয়ে গেছে। অর্থাৎ ক্যারিবিয়ান অঞ্চলের মানুষদের ভালো চিন্তা করতে গিয়ে, তাদের কালচারের উন্নতি চিন্তা করতে গিয়ে তার আত্মাটাই যেন অ্যাডজাস্টেড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, তিনি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, এমন ইঙ্গিত রয়েছে। পরবর্তীতে তিনি ব্যবহার করেছেন একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, ডিভাইন ইউনিয়ন। অর্থাৎ এখানে তিনি বুঝাইতে চাইছেন এই ডিভাইন ইউনিয়ন ক্রিয়েটেড থিংস। অর্থাৎ তাদের যে কালচার, তাদের যে থট, তাদের যে বিশ্বাস, এটা
সবকিছুই প্রাণবন্ত তার কাছে মনে হচ্ছে, এবং সেটা অনেকটা যেন আধ্যাত্মিক যোগসূত্র রয়েছে। এখানে বলা হয়েছে দ্য এয়ার, দ্য প্রেজেন্স অফ দ্য টেক্সেনের কথা বলা হয়েছে। অর্থাৎ এই টেক্সেনের কথা যখন বলা হয়েছে, টেক্সেন অ্যাপিয়ার্স টু মুভ দ্য পোয়েম ইন অ্যানাদার ডিরেকশন, অন্য দিক থেকে, অর্থাৎ টেক্সেনের উপর দিয়ে যেতে হয়। তখন সেখানকার কালচার ইত্যাদি মনে হয়েছে। দ্য এরোপ্লেন ইজ টেকেন হিম ওভার টেক্সাসের উপর দিয়ে যাচ্ছে যখন, তখন কম্পেয়ার আসছে, তার মধ্যে কম্প্যারিজন, যে টেক্সাসের কি অবস্থা ডেভেলপমেন্ট আর ক্যারিবিয়ান অঞ্চলের মানুষদের কি অবস্থা। যাই হোক, কবি এখানে কি করছেন, একটা ইমেজারি, তার মেমোরিতে একটা কল্পনাও চলে এসছে। সেটা হলো কমন নেইবার্স, অর্থাৎ তার এরোপ্লেনটা যখন যাবে, ল্যান্ড করবে, তখন তার যে সাধারণ প্রতিবেশীরা আছে তারা যেন কিভাবে দে আর ইন এয়ার, তারা যেন বাতাসে উড়ে যাবে, ইন হ্যাপিনেস। তার মানে কি, এরোপ্লেনটা যখন যাবে তখন সাধারণ মানুষের, শিশুদের কি মানসিক অবস্থা হবে, এবং এর দ্বারা বোঝাতে চাইছে যে ওখানকার মানুষের পরিস্থিতিটা, ডেভেলপমেন্টটা কিরকম। তারা যেন আনন্দে আকাশে উঠতে থাকবে, এটা তার কল্পনার মধ্যে আসছে ওই এরোপ্লেনে বসে বসেই। তাহলে দ্য স্পিকার কনসিডারস হিজ মেমোরিজ, তার স্মৃতির কথাটাও বলছে, এরকম হয়েছে। নেক্সট বলা হচ্ছে দ্য আর্থ লুকস নিউ, নিচের দিকে এরোপ্লেন থেকে যে তাকাচ্ছে, এই আর্থটাকে নতুন মনে হচ্ছে, ভ্যালিটাকে নতুন মনে হচ্ছে। লাইট হার্টেড ক্রেক, পাহাড়গুলোকে দুর্বল দুর্বল মনে হচ্ছে, বিলো। বডি অফ ওয়াটার একটা ব্যাখ্যা হয়েছে, বডি অফ ওয়াটার বিটুইন পিসেস অফ ল্যান্ড। বডি অফ ওয়াটার সাধারণত আমরা ব্যবহার করি না। বডি অফ ওয়াটার, যেহেতু সমুদ্র গাল্ফ উপত্যকা, সেখানে জল 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 থাকবে, তো বডি অফ ওয়াটার সম্পূর্ণই তো জলময়। তার মধ্যে কিছুটা পিসেস অফ ল্যান্ড, ছোট ছোট ভূমিখণ্ডও দেখা যায়। আর মনে করা হচ্ছে যে এটা মেকানাইজেশন, একটা যান্ত্রিক বিষয়। মেকানাইজেশন, যান্ত্রিক বিষয়। এই ভূমিগুলোকে যেন যন্ত্রে দিয়ে এখানে রাখা হয়েছে, আর সিকনেস মনে হচ্ছে, তাই অসুস্থ মনে হচ্ছে ওই ভূমিকে। তার মানে সব জায়গায় জল জল জল, কম, ল্যান্ডটা হলো কম, তাই এটাকে একটু দুর্বল তো মনেই হবে। আর এই সিকনেসের কথাটা মনে হওয়ার সময় সিকনেস অফ আমেরিকান সোসাইটির কথা তার মনে হয়ে গেল ওই এরোপ্লেনে বসে বসেই। কি একটা ফিলিংস, আমেরিকান সোসাইটি যে যান্ত্রিক হয়ে গেছে সেই বিষয়টা তার মনে হলো। কিন্তু কল্পনাগুলো কঠিন। নেক্সট বলা হয়েছে যে তার ফিলিংসটা এমন হচ্ছে যে কমফোর্টও লাগছে তার, আবার ফিয়ারও হচ্ছে। অর্থাৎ ক্যারিবিয়ান অঞ্চলে যাবে, আরাম লাগছে, ভালো লাগছে, আবার তার মনে মনে একটা ফিয়ারনেসও আসছে, এজ আফটার এজ। আর এইভাবেই বুঝি যুগের পর যুগ এমনটাই হচ্ছে। এবং মনে হচ্ছে ডেট, এই ডেট কথাটা ফোকাস করছে একটা আইসোলেশনের বিষয়। অর্থাৎ তাকে নিজেকে মনে হচ্ছে যে মৃত প্রায় আমি। অর্থাৎ এখানকার লোকজন, ক্যারিবিয়ানের লোকজন মৃত প্রায়, তেমন কিছু এখানে নাই। কিন্তু ফাইনাল পার্টে, দ্য ফাইনাল পার্ট অলসো বিগিনস উইথ দ্য ইমেজ, সেখানে একটা কল্পনা রয়েছে, দ্য গাল্ফ শাইন্স। গাল্ফটা কি করবে, উজ্জ্বল হবে, কিরণ দেয়। এখানে বিবলিক্যাল ইমেজারির কথাটা রয়েছে। অর্থাৎ
বাইবেলে তো এরকম ক্যারেটিক ব্যাপার আছে, তারপরে শাইন, একটা উজ্জ্বল, অর্থাৎ এখানে যেমন হোপলেসনেস রয়েছে, আবার শেষে একটা ক্যারিবিয়ান অঞ্চলের মানুষ, কালচার, প্রকৃতি, তার একটা উজ্জ্বলতার কথাও বলা হয়েছে, একটা আশাবাদী বিষয়, একটা অপটিমিস্টিক বিষয় রয়েছে। যাই হোক, তাহলে এই কবি এখানে ডিপ সেন্স অফ লস ক্যারিবিয়ান অঞ্চলের সেই দিকটাও দেখানো হয়েছে, ডিসকানেকশন দেখানো হয়েছে, আর ডিসকানেকশন ফ্রম দ্য পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট, অর্থাৎ নিঃসঙ্গ এই ক্যারিবিয়ান অঞ্চল, গালফ অঞ্চল, এখানকার মানুষ, এখানকার কালচার, অর্থাৎ এখানে সেন্স অফ লস রয়েছে। সারা বিশ্বে উন্নতি হচ্ছে, আমেরিকা যান্ত্রিক হচ্ছে, ক্যারিবিয়ান অঞ্চলই রয়ে গেছে। ডিসকানেকশন, পৃথিবীর সঙ্গে এর কানেকশন নেই, আবার ডিসকানেকশনটা পাস্ট এন্ড প্রেজেন্টের সাথে নেই, তার মানে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, এখানকার মানুষের কোনো উন্নতি হচ্ছে না। এইভাবে ইট ইজ এ রিচ কালচারাল হেরিটেজ বলা হয়েছে। এই ক্যারিবিয়ান অঞ্চল রিচ কালচারাল হেরিটেজ রয়েছে, বাট ডিস্ট্রয়েড বাই দ্য এফেক্ট অফ কলোনিয়ালিজম। মূলত ইঙ্গিত রাখা হয়েছে কলোনিয়ালিজমের জন্যই এখানকার মানুষের এই অবস্থা। দেয়ার ইজ এ কালচারাল ফ্র্যাগমেন্টেশন। এখানে যে কালচারটা, মেইন কালচার, কৃষ্ণাঙ্গদের কালচার ক্যারিবিয়ান অঞ্চলের, গালফ অঞ্চলের, সেটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। বন্ধুরা, বিষয়টা এরকম, তার স্বাভাবিক একটা আইডিয়া দেওয়া হলো। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনা ছিল কবিতা দ্য গালফ, রিটেন বাই ডেরেক ওয়ালকট, এ ক্যারিবিয়ান পয়েট। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।